আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 2 মাসে আমি একটা ভিডিও পোস্ট করি নাই, বাট দেয়ার আর লট অফ আপডেটস রিগার্ডিং আইআরসিসি। তো পোস্ট না করার কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ভিজিট করছিলাম, তো বাংলাদেশের ওয়ার্কশপ, রিটেইন যে ক্লায়েন্টগুলো অলরেডি আমি যাদের কাজ নিয়েছিলাম সেগুলো শেষ করা, কিছু টুকটাক কনসালটেশন সেশন অনেকের সাথে হয়েছে সেগুলো, এবং ফ্যামিলিকে টাইম দেয়া, এর বাইরে ভিডিও করার জন্য আসলে আমার তেমন কোনো সময় ছিল না। বাট এখন যেহেতু কানাডাতে ব্যাক করেছি, কিছু কিছু সময় বের করে আমরা আবার ভিডিওতে নিয়মিত হব ইনশাল্লাহ। তো প্রথম যেই আপডেটটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আইআরসিসির যে ক্যাটাগরি বেসড ড্র হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে, তার ক্যাটাগরিগুলো পরিবর্তন হয়েছে। আপনারা জানেন 2025-এ 6টা ক্যাটাগরি ছিল। এর মধ্যে ফ্রেঞ্চ ক্যাটাগরি ছিল, হেলথ কেয়ার ছিল, স্টেম ক্যাটাগরি ছিল, এগ্রিকালচার ক্যাটাগরি ছিল, ট্রেড অকুপেশন ছিল এবং এডুকেশন ক্যাটাগরি ছিল। এই যে 6টা ক্যাটাগরি, এই 6টা ক্যাটাগরি অবিকৃত অবস্থায় 2026-এ নাই। এখন যেটা হয়েছে যে অনেক এনওসি ম্যাক্সিমামই আসলে আছে, গত বছরের যা ছিল এবছরও তাই আছে, অল্প দু একটা এদিক সেদিক হয়েছে। আর কিছু নতুন ক্যাটাগরি যোগ হয়েছে। আপনারা যদি 2025-এ খেয়াল করে থাকেন, এগ্রিকালচার ক্যাটাগরিতে মাত্র একটাই এনওসি ছিল, সেটা ছিল বুচারের এনওসি। তো এই বুচারের এনওসিটা এখন শিফট করে নিয়ে আসা হয়েছে ট্রেডে, এবং এগ্রিকালচার যেই ক্যাটাগরিটা ছিল সেটা এখন আর থাকছে না। এবং ট্রেড অকুপেশনে আগে যে কুক এনওসিটা ছিল, এটা এবছর থাকছে না। সো এই হচ্ছে ট্রেড অকুপেশন। তাহলে ট্রেড অকুপেশন থাকছে, আগের বছরের 24টা অকুপেশন থাকছে, কুকটা বাদ হয়ে গেছে। আর এগ্রিকালচার থেকে যেই বুচারের এনওসিটা ছিল সেটা ওখান থেকে সরে গিয়ে ট্রেড অকুপেশনে চলে এসেছে, ফলে টোটাল নাম্বার অফ এনওসি 25ই থাকছে। আচ্ছা, ট্রেডের বাইরে পরিবর্তন যেটা হয়েছে সেটা ফ্রেঞ্চ ক্যাটাগরি তো একই রকম আছে, হেলথ কেয়ারেও একই রকম 37টা অকুপেশনই আছে। এছাড়া স্টেম ক্যাটাগরিতে এখনো পর্যন্ত আমি দেখলাম যে ইন্স্যুরেন্স ব্রোকার, ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকার ওটা আছে। এছাড়া এডুকেশন ক্যাটাগরিতে 5টা ছিল, সেটা এখনো আছে। আর নতুন যোগ হয়েছে যে ক্যাটাগরিগুলো, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট অকুপেশন। আপনারা খেয়াল করবেন, গত বছরের আগের বছর 2024-এ কিন্তু ট্রান্সপোর্ট অকুপেশনটা ছিল। ট্রান্সপোর্টে তখন খুব সম্ভবত 10টা এনওসি ছিল। এবার আর 10টা এনওসি নাই, এবার আছে 4টা এনওসি। 4টা এনওসি গুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখবেন যে এখানে আসলে ড্রাইভার জাতীয় কোনো এনওসি বা অপারেটর, ক্রেন অপারেটর, এগুলো নাই এখন আর। এখন আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি মেকানিক্স জাতীয় অকুপেশনগুলো ট্রান্সপোর্ট থেকে বেশি আছে। তো ট্রান্সপোর্ট অকুপেশনের বাইরে যোগ হয়েছে ফিজিশিয়ান উইথ কেনেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটার আন্ডারে 3টা এনওসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টে এনওসির মধ্যে আম, শর্ত হচ্ছে যে এদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ক্যানাডার হতে হবে। ফলে বাংলাদেশি যে কোনো ডক্টর যার কানাডাতে কোনো এক্সপিরিয়েন্স নাই ডক্টর হিসেবে, বা এই 3টা অকুপেশনে যার এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য কিন্তু এই ক্যাটাগরি খুব একটা কাজের কোনো ক্যাটাগরি না। এটা কাদের জন্য কাজের? যারা ধরেন ইউএসএ থেকে মাইগ্রেট করতে চান। ইউএসএ এর অনেক ডক্টররা, বা কানাডাতে আপনারা জানেন হেলথ কেয়ার সেক্টরে প্রচুর ডিমান্ড আছে। সো ইউএসএ থেকে প্রচুর ডক্টররা বা মেডিকেল প্রফেশনালরা কিন্তু কাজ করতে আসে। তাদেরকে এনকারেজ করার জন্য এই ক্যাটাগরিটা নতুন করে চালু করা হয়েছে বলে আমার মনে হয়। দ্বিতীয় যেই ক্যাটাগরিটা ইন কানাডা এক্সপিরিয়েন্সের উপরে বেসড, সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার্স। সিনিয়র ম্যানেজার্স এর আন্ডারে মোস্ট লাইকলি 4টা অকুপেশন আছে, এবং 4টার প্রত্যেকটাই আপনারা দেখবেন 00 না 000 দিয়ে শুরু হচ্ছে। ফলে খুবই হাই আপ পজিশন এগুলো। এবং এই 4টার এক্সপিরিয়েন্স কেনেডিয়ান এক্সপিরিয়েন্সই হতে হবে মিনিমাম 1 বছরের। ফলে ইটস অলসো নট ভেরি ইজি। তারপরেও যারা অনেক বেশ কিছু কিন্তু আমি দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকেন যারা একটু বেশি বয়সে আসেন, অর্থাৎ বেশি বয়সে এই কারণে বললাম যে তাদের একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড, একটা এক্সপিরিয়েন্স থাকে সিনিয়র ম্যানেজার পজিশনে। তো তারা যখন কানাডাতে আসেন এবং পড়াশোনা করেন, কেনেডিয়ান ডিগ্রি নেন, তারপরে পিজিডাব্লিউপিতে যাওয়ার পরে তারা কিন্তু অনেক সিনিয়র ম্যানেজার পজিশনের রোলগুলোতে জবের সুযোগ পান। সবাই পান সেরকম না, কিন্তু কেউ কেউ পান। তো তাদের জন্য এটা একটা ভালো জায়গা। এই ক্যাটাগরিটা তাদের ক্ষেত্রে উপকার হতে পারে। এরপরের ক্যাটাগরিটা হচ্ছে রিসার্চার্স উইথ কেনেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে রিসার্চার না হলেও রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পজিশনে কিন্তু কাজ করার প্রচুর সুযোগ আছে, বা এরকম অনেক স্টুডেন্ট যারা পিএইচডি করছে, বিশেষ করে যারা পিএইচডি করছে, তারা কিন্তু এই সুযোগটা পান এবং এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে এই ক্যাটাগরির আন্ডারে তারা পড়তে পারেন। এছাড়াও কানাডাতে পড়াশোনা না করেও বাংলাদেশেরও কিন্তু আমি বেশ কয়েকজন আম, মানুষকে চিনি। ডিউরিং আওয়ার কনসালটেশন সেশন আমাদের পরিচয় হয়েছে যে যারা একদম অফিসিয়ালি
একটা ইউনিভার্সিটি, বিশেষ করে সাস্কাচুয়ানের দু একটা ইউনিভার্সিটি আছে আমি জানি, তারা হায়ার করেছে এবং তাদের এখানে বছরখানেক কাজ করেছে। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা আমাদের এডমন্টনে যেটা, সেখানেও কিন্তু প্রফেসররা, বাংলাদেশের প্রফেসর যারা এখানে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, এরকম এক্সপিরিয়েন্স আছে। তো এই এনওসিটা আমার কাছে মনে হয়েছে ইট ইজ আ ভেরি হেল্পফুল এনওসি। ইনক্লুড হওয়ার জন্য বেশ কিছু মানুষ উপকৃত হবেন। আর এর পরের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে স্কিলড মিলিটারি রিক্রুটস। এখন রিক্রুট শব্দটা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে তারা একটা জবের অফার পেয়েছে ফ্রম কেনেডিয়ান আর্ম ফোর্সেস। এখন এটা আসলে খুব একটা সহজ জায়গা না। সো এটা নিয়ে আমার মনে হয় যারা অ্যালাইড ফোর্সেসে আছে, কানাডার সাথে অ্যালাইড কান্ট্রিগুলো যেগুলো আছে, তাদের ক্ষেত্রে হয়তো কেউ কেউ এই সুবিধাটা পাবেন। ডেফিনেটলি কেউ কেউ পাবেন, কারণ আদারওয়াইজ এই ক্যাটাগরিটা ক্রিয়েট করার দরকার ছিল না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট করা হয়েছে এবং এনওসি গুলো এখানে ইনক্লুডেড আছে। কারা কারে এলিজিবল হবেন সেটারও খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, কোন কোন এনওসি ইনক্লুডেড হবে এবং তাদের শর্তগুলো কি, জবের অফারটা কার কাছ থেকে পেতে হবে, এই সবগুলোর সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে। এই হচ্ছে মোটামুটি আপডেট অ্যাবাউট দ্য ক্যাটাগরিজ, নিউ ক্যাটাগরিজ ফর 2026। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে কানাডাতে ইমিগ্রেট করা এখন আগের মতন স্ট্রেট ফরওয়ার্ড নাই বা খুব সহজ এরকম নাই। সো অনেক প্রিপারেশনের দরকার আছে, অনেক আগে থেকে ভেবে রিসার্চ করে তারপরে ডিসিশন নেবেন। ইভেন যখন আপনারা স্টাডি করতে চাইছেন বা চিন্তা করছেন, তখন থেকেই আপনার আসলে মাথায় রাখা উচিত যে আমার স্টাডির প্রোগ্রামটা কেমন, অ্যালাইনমেন্টে যাচ্ছে কিনা, এটা দিয়ে আমি শেষ করে আমি কিরকম একটা জব পেতে পারি। প্রভিন্সের চয়েস একটা বড় ফ্যাক্টর। এছাড়া যারা অলরেডি কাজ করছেন, আপনার অফিসের সাথে কথা বলে আপনি রোল চেঞ্জ করতে পারেন কিনা, বা নতুন একটা অ্যালাইনমেন্টের একটা জব আপনি পান কিনা, পেতে পারেন কিনা, এই রকমের কিছু কনসিডারেশন এখন থেকে নিতে পারেন যাদের আগ্রহ আছে ইমিগ্রেট করা। আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে। যে কোনো প্রশ্ন নিয়ে, ইমিগ্রেশন রিলেটেড যে কোনো প্রশ্ন নিয়ে আপনার কনফিউশন থাকলে ইউ ক্যান ডেফিনেটলি বুক আ সেশন উইথ মি। ইনিশিয়াল কনসালটেশন সেশন আমাদের অনলাইনের যে ওয়েব পেজটা আছে সেখানেও বুক করা যায়, এবং বাংলাদেশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা শেয়ার করেছি সেটাতেও আপনারা বুক করতে পারেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।